কথাবার্তা, তার অনেক মুভমেন্টের জন্য বিতর্ক সৃষ্টি হচ্ছে। যে ছাত্ররা বা যে আসিফ মাহফুজরা, সার্জিসরা আসিফ নজরুলের পক্ষে দাঁড়িয়ে আমাদের বিরুদ্ধে কথা বলেছিল, আজকে আসিফরা কিন্তু, আসিফ মাহমুদ, সজীব ভুইয়ারা, সার্জিসরা কিন্তু আসিফ নজরুলের পদত্যাগ চেয়েছে। তার মানে কি, আমরা যে কথাগুলো বলেছি সত্য প্রমাণ হয়ে গেছে। একদম সহজ ভাষা আমরা যখন বলেছি, ইলিয়াস পিনাকিরা যখন বলেছিল আসিফ নজরুল এই অপরাধ করছে, তখন এই আসিফ মাহমুদ, এই নাহিদ ইসলাম, তারা কিন্তু আসিফ নজরুলের পক্ষে দাঁড়িয়েছিল, মনে আছে, ফারুকির পক্ষে দাঁড়িয়েছিল। এবং আমরা কথা বলতে বলতে টায়ার্ড হয়ে গেছি, এবং আমাদের সাথে ওদের পার্সোনাল রিলেশনও খারাপ হয়ে গেছে। এখন সার্জিস বলেন, আসিফ বলেন, নাহিদ বলেন, তাদের সাথে আমাদের পার্সোনাল রিলেশন খারাপ হয়ে গেছে, কারণ তারা চাইছে যে আমরাও যেন তদবির বাণিজ্য করে টাকা পয়সা বানায় চুপচাপ থাকি। কেন আমরা রাষ্ট্র নিয়ে এত কথা বলবো? কেন আসিফ নজরুলের পাছায় আঙুল দেবো? কেন ফারুকির পাছায় আঙুল দেবো? এগুলো তারা পছন্দ করতো না। অবশেষে তারা বুঝে গেছে যে তারা একটা বড় বিপদে পড়ে গেছে, কারণ আসিফ নজরুল তাদেরকেও মহকা মতো খেয়ে দিয়েছে। এখন দেখেন মোয়াজ্জেম আটকা পড়তেছে, এরপরে আসিফের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দেখেন না কোন রেকর্ড আসে। তার মানে আমাদের বিপ্লবকে ব্যর্থ করার জন্য, বিপ্লবের চেতনার ছেলেগুলোকে, এই ছেলেগুলো কিন্তু লোভ নিয়ে বসে না, এই ছেলেগুলোকে লোভে ফালানো হয়েছে। এই ছেলেগুলোর কাছে বড় বড় অফার নেওয়া হয়েছে, 500 কোটি, 1000 কোটি, 20 কোটি, 50 কোটি, এইটা সিগনেচার করে দেন, এই টাকাটা দেবো। এদেরকে কিন্তু এই এজেন্সিগুলো, এই ফ্যাসিস্টদের দোষরা গোপনে গোপনে, এদের সচিবরা, এদের এপিএসরা, পিএসরা, স্যার একটা বড় অফার আসছে 50 কোটি, স্যার একটা বড় অফার আসছে 100 কোটি, স্যার অমুক কাজটা করে দিলে 1000 কোটি। এই যে অফারগুলো, এগুলো কিন্তু হাসিনার ওই কি বলবো, দিল্লির এজেন্সি আর বাংলাদেশের এজেন্সি মিলেমিশে এই ছেলেগুলো, যেহেতু বয়স কম, মাঝারি পরিবার বা দরিদ্র পরিবার বা কি বলবো মধ্যবিত্ত পরিবারের সন্তান, এদের কাছে অর্থের ব্যাপারটা লোভনীয় হবে, এদেরকে এই ট্র্যাপে ফেলে দিছে। এরা প্রথমে বুঝে উঠতে পারে নাই, মনে করছে এরা সবাই তো আমাদের লোক, আমরা তো সবচেয়ে বেশি ক্ষমতাবান, আমরা যা বলি বাংলাদেশে তাই হয়, আমরা কথা বললে বিএনপি উঠে, আমরা কথা বলে জামাত বসে, তো আমরা দেখো সবকিছু। তো এরা এগুলো করতে গিয়ে যে বিপদটায় পড়ছে, যে এই ট্র্যাপকারীরা, এই এজেন্সিগুলো, গোয়েন্দা বাহিনীগুলো বিভিন্ন ছদ্মবেশে, ব্যবসায়ীর ছদ্মবেশে, কখনো গার্লফ্রেন্ডের ছদ্মবেশে, কখনো প্রেমিকার ছদ্মবেশে, কলগালের ছদ্মবেশে, বড় বড় অফারকারীর ছদ্মবেশে ঢুকছে, এবং এরা এদের বড় বড় দুর্বলতা খুঁজে বের করে করে গ্রিপে ফেলে দিছে। এখন দেখেন এই বিপ্লবের চেতনাধারীদেরকে কিভাবে ধ্বংস করা হয়। মোয়াজ্জেম তার বড় প্রমাণ। এরপরে দেখবেন নাহিদেরটা আসবে, মাহফুজেরটা আসবে, হাসনা সার্জিদের সবারটাই আসবে। একটা একটা করে লিখে রাখেন আমি যা বলছি আসে কিনা, কারণ আমরা জানি অনেক কিছু, হয়তো নাম প্রকাশ করছি না, অনেক তথ্য আমাদের কাছে পাঠানো হয়। যারা এই কাজগুলো করে তাদের সাথে আমাদের যোগাযোগ থাকে মানে কি, তারাই যোগাযোগ করে। আমরা যখন ইনফ্লুয়েন্সার হই বা সাংবাদিক হই, আমরা যখন তথ্য দিই আপনাদের, আপনারা ধরে নেবেন যে আমাদেরকে এজেন্সি তথ্য দেয়। আমরা অনেক সময় যাচাই বাছাই করে কথা বলি, অনেক সময় বলি না, অনেক সময় বলি, আমরা বুঝে শুনে কথা বলি, কোনো কথা মন করা বাসায় বসে কথা বলি না। প্রতিটা এজেন্সি আমাদেরকে তথ্য দিয়ে থাকে। এখন পর্যন্ত আমরা অনেকের, যেমন ইলিয়াসের কথা বলি, ইলিয়াস তো মাঝে মাঝে আমাকে ফোন দিয়ে বলে, ভাই আজকে তো অমুকে এত কোটি টাকার কাম বাগাইছে, অমুকে, এগুলো সব এজেন্সি ইলিয়াসকে দিচ্ছে। কিন্তু ইলিয়াসকে বলছি যে ভাই সময় আসে না, এখন মুখটা খুলো না, কারণ ফ্যাসিস্টদেরকে এরা সরিয়েছে, এদেরকে সুযোগ দাও, পার্সোনালি ফোনে বলো, সতর্ক করো। কিন্তু এরা সতর্ক হয় নাই। আমি বলছি না সব উপদেশ